ইউথ আড্ডা, রকি আড্ডা, ঘরের মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। দুই হুজুরের গপ্পে সকলকে স্বাগত। আজ আড্ডা দেওয়ার জন্য আমাদের মধ্যে উপস্থিত সৌম্য চট্টোপাধ্যায়, লেখক এবং এন্টারপ্রেনার। সৌম্য, স্বাগত স্টুডিওতে। নমস্কার সৌম্য, নমস্কার সমস্ত দর্শক বন্ধুরা। খুব ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে। এবং অবশ্যই আজকে আড্ডা হবে দুই সৌম্যর। হ্যাঁ, সৌম্য স্কোয়ারের আমাদের আড্ডা জমবে। এবং প্রথমে একটু ছোটবেলার দিনগুলোতে ফিরে যাই, ছোটবেলার কথা শুনি সবার আগে। ছোটবেলা বলতে আমার দেশের বাড়ি চন্দননগর, 11 পুরুষের বাস। দাদু যখন জীবিত ছিলেন তখন দাদুর কাছে এই সমস্ত ইতিহাস লেখাও ছিল। সত্যি 11 পুরুষ অবধি ফিরে যাওয়া যায় চন্দননগরে। প্রথমে নাড়ুয়া, তারপরে বাগবাজার। বাগবাজারের এখন যে জগদ্ধাত্রী পুজো আমাদের পরিবারের হাত ধরে শুরুই বলা যেতে পারে। পরবর্তীকালে বাবা ব্যাংকে চাকরি করার জন্য শেওড়াফুলি ব্রাঞ্চ, আমার বড় হয়ে ওঠা শেওড়াফুলিতে, স্কুল রিষ্টা রামকৃষ্ণ আশ্রম। একদমই মফস্বলের ছেলে যাকে বলা যায়। বাইরে লোকে বোঝে না বলে অনেক সময় কলকাতা বলে কাজ চালাতে হয়, কিন্তু আদ্যপান্ত হুগলি জেলা মফস্বলের ছেলে। তাহলে এই যে স্কুলিং একেবারে সবকিছুই এই অঞ্চলে মফস্বলে, তারপরে পরবর্তীকালে হায়ার স্টাডি কোথায় করা হয়? পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস, তারপরে চাকরি প্রায় 3-3.5 বছর, তারপরে মাস্টার্স করা। মাস্টার্স করতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কৈকোর, ফ্রান্সে যাওয়া, সেখানে রাঁস বলে একটা শহরে নিয়মা স্কুল অফ বিজনেসে ইন্টারন্যাশনাল স্টাডি করা। তারপর চাকরি বাকরি সূত্রে 1 দশকেরও বেশি সময় বিদেশে থাকা, ফ্রান্সে থাকা বেশ কিছুদিন, তারপর লন্ডনে থাকতাম। ইংল্যান্ডের পার্টও বছর 2 তার কাছাকাছি। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 8 বছর। এই সব কিছু বাইরের পাটাপাট মিটিয়ে এই বিগত আগস্ট মাসে 4-5 মাসই হয়েছে দেশে ফিরে আসা। বিদেশে থাকা 1 দশকেরও বেশি সময়, শিকড়ের টান সেগুলো তো থাকেই, হ্যাঁ, বাড়ির প্রতি টান সেগুলো তো থাকে, কিন্তু ওখানে গিয়ে যে এখানকার পরিবেশ, ওখানকার পরিবেশ, এই যে কোপ আপ করে নেওয়া, সেই একটু মানে গল্পটা শুনি। প্রথম যখন বিদেশে পা দেয়া, আমার ওটা আমি কখনো ভুলবো না। প্রথম গেছিলাম প্যারিস, টার্কিশ এয়ারলাইন্সে। প্রথম যখন টিকিটে লেখা আছে চার্লস ডিগল, আর সেখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে শাদিগ, বুঝতেই পারছি না ঠিকঠাক জায়গায় যাচ্ছি কি যাচ্ছি না। কিছুই রান্নাবান্না করতে পারতাম না, খুব প্যাম্পার্ড হয়ে বড় হয়ে ওঠা। ওই ইংরাজিতে একটা কথা আছে, পুশ কামস টু শোভ, যখন হয় মানুষ সবই শিখে যায়, ঠেলায় পড়লে সবই। একদম রান্নাবান্না করা বলে শুধু নয়, সম্পূর্ণ দায়িত্ব, চাকরি বাকরি, লেখাপড়া, বাজার দোকান, জামা কাপড় কাচা, যা কিছু হয়। আমরা 360 ডিগ্রি আমাদের জীবনযাত্রা বলতে যা বুঝি, দেশের বাইরে পা দিয়ে বুঝতে পারি যে কত সামান্য ছোটখাটো বিষয়ের জন্য আমরা ইকুইপড থাকি না, বা সেগুলোকে কাজ বলে মনেই করি না। কিন্তু মানুষ যখনই নিজের এই ইকোসিস্টেম থেকে বাইরে পাটা রাখে, মানুষ নিজের ভালনারেবিলিটি, নিজের অক্ষমতা, শর্টকামিংস যাই বলি না কেন, সেগুলো বুঝতে পারে ওই একটু একটু করে। এটা আমি নয়, যারাই বাইরে গেছে সবার যাত্রাপথই মোটামুটি এক। সেই প্রথম থেকেই লেখালেখি যখন করা, সমাজ মাধ্যমে বিশেষ করে, সেই সময় থেকেই মানে একেবারেই কি টাইপ
মোডে, ডিজিটাল মোডেই লেখালেখি শুরু, না প্রথম প্রথম খাতা পেনেও লেখালেখি হতো? না, সেরকম নয়। আমি লেখালেখি তো আগে স্কুল কলেজেও করেছি। আমি IIM কই করে যখন ছিলাম তখন মিডিয়া সেলের দায়িত্ব সামলেছি। আচ্ছা। আমি বিভিন্ন ম্যাগাজিনেও লিখেছি। আমার যেটা সবচেয়ে বড় পরিবর্তন সেটা হচ্ছে আমি দীর্ঘদিন ইংরাজিতে লিখতাম। আমি প্রথম বাংলায় লেখা শুরু করি খুব অদ্ভুতভাবে শুরু। আমি তখন লন্ডনে থাকতাম, ক্যানারি ওয়ার্ফ, লন্ডনের বড় বড় সমস্ত ব্যাংকিং ইনস্টিটিউশনসগুলোর জায়গা। সেখানে কাজের প্রচুর চাপ থাকতো। আমি সকালবেলা অফিস গিয়ে বাড়ি ফিরতাম, তখনই হয়তো রাত 10টা-11টা হয়ে যেত সারাদিন। অফিস থেকে ফিরেও পারলে, কাজ করতে পারলে ভালো হয়। তখন আমি নিজের ল্যাপটপে বাংলা লেখার চেষ্টা শুরু করি, এবং তখন টাইপ করতে খুব অসুবিধা হতো। একদমই যাকে বলে ওই ক্রিয়েটিভ কোনো একটা কিছু করার চেষ্টা করা, মানুষ তো ভেন্ট আউট করার চেষ্টা করে। লেখাগুলো, পুরোনো লেখাগুলো পড়ে এখন আমার লেখার থেকেও অনেক বেশি র্যান্ড টাইপের কিছু একটা মনে হয়, যে কিছু একটা বলতে হবে, লিখতে হবে, এবং একটা অদৃশ্য অডিয়েন্স, নিজেই লিখছি, নিজেই ভাবছি তারা হাততালি দিচ্ছে কি দুয়ো দিচ্ছে, এরকম কিছু একটা। সেখান থেকে লেখালেখি শুরু করা। পরে এটা আমি রিয়েলাইজ করি যে ওই আমাদের পড়াশোনাতে ছিল ম্যাসলোজ পিরামিড, হায়ারার্কি অফ নিডস, মাসলো থিওরি। তো বাংলায় লিখতে লিখতে, এবং যেটা প্রাণে চায় সেটাই লিখছি, কোনো ফরমাইশি লেখা নয়। এরম নয় যে কেউ বলেছে কবিতা লিখে দাও, কি সত্যজিৎ রায়ের উপর একটা আর্টিকেল লিখে দাও, কি রবীন্দ্র জয়ন্তীর জন্য একটা কিছু লিখে দাও, এরকম কিছু নয়। নিজের যা খুশি তাই, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ওই মনের খিদে বাংলায় আমরা যেটা বলি, সেটা লেখালেখি দিয়ে এবং বাংলায় লেখালেখি দিয়ে অনেকটা খুঁজে পাই। ওখানকার কালচার, ওখানকার ফুড হ্যাবিট, এগুলোও তো রয়েছে, সবগুলো নিয়ে তো ওখানকার একটা জীবনের সঙ্গে যাপন করা হয়েছে। এবং সেই জায়গাগুলো থেকে যখন লেখা হচ্ছে, সেই লেখা তো গ্লোবাল সবার কাছে যাচ্ছে। মানে এই যে একটা অভিব্যক্তি, ফিলিংস, সেইটা কিভাবে নেক্সট লেখা বা সেখান থেকে নতুন কনসেপ্টের আইডিয়া আসা, এইগুলো কিভাবে মানে এক জায়গায়? দেখো সৌম্য, খুব ভালো প্রশ্ন। তোমার প্রশ্নের মধ্যে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন আছে। মানুষ যখন লিখতে শুরু করে, তখন মানুষ যদি ফিকশনও লেখে, তা সত্ত্বেও তার নিজের জীবন, নিজের বড় হয়ে ওঠা, নিজের বয়ঃসন্ধি, নিজের যা কিছু সে জীবনে করে এসেছে, তার একটা খুব সুস্পষ্ট ছাপ থাকতে বাধ্য। কারণ আমরা তো তাই, আমরা যখন পিছন ফিরে তাকাই, সেগুলোই আমাদের সুরঙ্গ, প্রতিরক্ষা, সেগুলোই আমাদের হেঁটে চলা, সেগুলো আসতে বাধ্য। এবং আমি যেহেতু বেশ কিছুটা সময় দেশের বাইরে কাটিয়েছি, সুতরাং আজকে আমি যা কথা বলি, তার ওই রান্না নিয়ে কথা হলো, তার ইনগ্রেডিয়েন্ট বা তার মশলার মধ্যে আমার সেই অতীতগুলো তো আসবেই। আমরা অদ্ভুতভাবে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে সোশ্যাল মিডিয়ার উপস্থিতি খুব জোরালো। একদম। আগে একটা সময় তুমি ভেবে দেখো, যখন সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন বা শীর্ষেন্দু লিখছেন, শীর্ষেন্দুবাবু এখনো লিখছেন, এরকম নয় যে শীর্ষেন্দুবাবু একটা লেখা লিখলেই তার লেখার নিচে 50 জন তাকে গালাগাল দিচ্ছেন বা প্রশংসা করছেন, বা বলছেন এটা কেন লিখেছেন, না লিখলেই পারেন, বা বলছেন এ কি দুর্দান্ত লিখেছেন, আমি লেখা পড়িনি। এই যে কোনো সৃষ্টিতে স্রষ্টা এবং উপভোক্তা, মানে সেটা পাঠক হতে পারে বা সেটা অন্য ক্ষেত্রে যে কনজিউমার, তাদের মধ্যে দূরত্বটা সোশ্যাল মিডিয়াতে একটুও না। আজকে একটা ফেসবুকে লেখা মানে তার ভালো মন্দ, গালাগাল, যাই হোক, পরিবার তুলে গালাগাল বা প্রচন্ড ভালো, যাই হোক না কেন, সেটা খুব সরাসরি, খুব প্রত্যক্ষ। এই স্রষ্টা এবং কনজিউমারের মধ্যে বা উপভোক্তার মধ্যে এই দূরত্বটা চলে যাওয়া একটা ইন্টারনেটের অদ্ভুত ইম্প্যাক্ট। সুতরাং সমালোচনা তো নিয়েই চলতে হবে একদম। এবং প্রত্যেকটা মানুষ সে যখন কিছু সৃষ্টি করে, সেটা গানের সুর হতে পারে, সেটা লেখা হতে পারে, তার চলন বলন, তার স্বকীয়তা, এগুলোই তার কোথাও না কোথাও একটা সিগনেচার কিছু, তাই না? তো শুধুমাত্র লোকে কি ভালো বলবে, এটা তো একটা ক্লাসিক্যাল ডিবেটে আমরা চলে যাচ্ছি, যে পপুলিস্ট হব নাকি আমার কি মনে হচ্ছে সেটা। হ্যাঁ, সমালোচনায় বিদ্ধ হতে বা লোকে দুর্দান্ত বললে ভালো কি লাগে না বা মন্দ কি লাগে না, অবশ্যই লাগে, বাট সেটা গাইডিং ফোর্স এখন অবধি হয়ে ওঠেনি। আচ্ছা, এই যে ফলোয়ার্সদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা, সেই ইন্টারঅ্যাকশনের সময় পাওয়া যায়? এটাতে বরং আমি সত্যিই বলবো যে আমার কোনো লেখালেখিতে বহু মানুষ কমেন্ট করেন, শেয়ার করেন, অনেক কিছু বলেন, সেগুলোতে আমি অ্যাকচুয়ালি সত্যি সময় পাই না। বরং এই সমালোচনাটা আমি গায়ে মেখে আমার আরও সময় দেওয়া উচিত, কিন্তু দুঃখজনকভাবে আমার পেশা বা আমার বৃত্তি একদমই লেখালেখি করা নয়।
এবং আমার পেশাগত কারণে এতটাই সারাদিন ধরে দৌড়দৌড়ি করে মরি যে সময়ের অভাবটা খুবই তীব্র। এই যে ফ্যামিলির একটা সাপোর্ট বা কোনো সময় হয়তো লিখতে লিখতে হয়তো হয় না অনেক সময় যে সেই জায়গাটা কিভাবে কাজ করে বা ফ্যামিলি কতটা সেই জায়গাটা ফিল করে? না, বা পরিবারের সমর্থন তো অবশ্যই আছে। আমার বাবাও লেখালেখি করতেন, এখনো করছে। বাবার প্রকাশিত 2টো বই আছে। বাবা অনেক বছর আগে নিজে সুর করে লিখে সুর করে সে গানও করেছিলেন। এই একটু গান বাজনা লেখালেখি কালচারাল ব্যাকগ্রাউন্ড সেটাও আছে। পরিবার খুবই সমর্থন করে। প্রশ্নটা ঠিক পরিবারের সমর্থন অসমর্থনের জন্য নয়, কিন্তু দিনে তো 24টা ঘন্টাই থাকে, সেটাকে বাড়ানো একদমই যায় না। আমাকে কর্মসূত্রে প্রচুর ট্রাভেল করতে হয় এবং আমি 2 সন্তানের খুবই গর্বিত পিতা। তো পারিবারিক জীবন, কর্মজীবন সবকিছুর মধ্যে ওই বললাম 24 ঘন্টা একদম সেটার মধ্যে ব্যালেন্স করে চলতেই হচ্ছে যতটুকু হয়। আচ্ছা, কথায় আছে যে বাঙালিরা নাকি ব্যবসা করতে জানে না বা বাঙালিরা হয়তো সেই সাহসটা নিয়ে ব্যবসায় ঝাঁপাতে পারে না, কিন্তু সেখান থেকে বহু বছর আগে থেকেই বন্ধু বান্ধব সম মানসিকতা যাদের অন্তত আছে সেরকম বন্ধু বান্ধব নিয়ে এক জায়গায় হঠাৎ করে মনে হলো কেন যে একটা জায়গায় একটা ছোট্ট একটা জায়গা তৈরি করি, এমন জায়গা যে জায়গাটা হয়তো ভবিষ্যতে আরও অনেক কিছুর একটা ওপেনিং হতে পারে বা সেখান থেকে ভাবনা চিন্তা আরও বাড়তে পারে। এই প্রশ্নটা এবং এই নিয়ে কথাবার্তা আমার মানে হৃদয়ের খুব কাছাকাছি কিছু কথাবার্তা। পড়াশোনা করার পরে প্রথম যখন চাকরি বাকরি শুরু করি, আজও যদি তুমি ব্যাঙ্গালোরে যাও, হায়দ্রাবাদে যাও, যেখানে প্রবাসী 10টা বাঙালি ছেলে হয়তো একটা ফুটবল ম্যাচ দেখছে বা উইকেন্ডে বসে আছে একটা গেট টুগেদার, যে কোনো গেট টুগেদার অবশ্যম্ভাবী মোটামুটি 1-2 ঘন্টা কাটার পরই কিছু না কিছু উদ্যোগের কথা উঠে আসতে থাকে। এই আমরা নেক্সট একটা স্টার্ট আপ করি, সেটা এইরকম অ্যাঞ্জেল ইনভেস্টার, আইপিও হবে, অমুক তমুকে, তাই অনেক অনেক কথাবার্তা। এবং আমার আইএম সার্কেলে এইরকম কথাবার্তা যে কোনো গেট টুগেদারে গেলেই আজ নয় কাল, কাল নয় পরশু কিছু না কিছুগুলো আসতেই থাকে। তো হঠাৎ করে একদিন এরকম কথা শুরু হয় আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, যদি আমাদের প্রায়োরিটাইজ করতে হয় এরকম কোন ইন্ডাস্ট্রি আছে যেগুলো আমরা মনে করি যে সত্যি এর কোনো বিকল্প নেই বা এর মান নেই অমুক, তখন আমরা ভাবি যে এর মধ্যে অবশ্যই এডুকেশন সেক্টর, হেলথ সেক্টর এবং হসপিটালিটি। আমার এখনো মনে আছে এই জন্য যে জিমেলে গিয়ে একটা ড্রাফট ইমেল করে আমরা এটার উপরে লিখেছিলাম যে আজকে আমরা এই সমস্ত কিছু করলাম, এবং আমরা জানতাম যে এই সব আলোচনা বাঙালি শনি রবিবারে শুরু হয় এবং সোমবার দিন সকালবেলা এই কথার কোনো অস্তিত্ব নেই। কিন্তু তারপরে আমরা 10 জন বন্ধু মিলে এগোই এবং পরবর্তীকালে বাঁকুড়াতে জয়পুর ফরেস্টের খুব কাছে আমরা বেশ বড় সড়ো, মানে আমাদের কাছে অন্তত বড় সড়ো একটা জমি, সে তখন কত চিন্তা, এতগুলো টাকা বাড়িতে, বাবা মা বলছে একই কথা, এখন লোকজন ফ্ল্যাট কেনে নিউ টাউনে, রাজারহাটে, এই কর বাংলো কেনে, এসআইপি কর, এই সমস্ত কিছু। কারণ দেখো, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসার এই জায়গা শর্তই হচ্ছে যে কোনো কিছু না একটা অপরচুনিটি কস্ট বলে কিছু একটা আছে এবং স্টেবল একটা জায়গায়। এবং তারপরে বহু বছর গেছে যেখানে আমরা মনে করেছি যে একই করলাম, চরম মূর্খামি করেছি, কিন্তু ধীরে ধীরে তিলে তিলে করতে করতে জিনিসটা কোথাও একটা দাঁড়িয়েছে। আমরা একটা রিসর্ট শুরু করি বছর 1.5 আগে, এবং সেটা ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছে গেছে, বলতেও আমার খুব ভালো লাগছে। এটা হচ্ছে হসপিটালিটিতে। এটার সাথে সাথে আমরা অনেক বছর আগে যখন আমরা এই বাঁকুড়ার উদ্যোগটা শুরু করি, তার কিছুদিন পর থেকেই আমরা শিক্ষাক্ষেত্রে বলেছিলাম 3টে জায়গা। আমরা হাবড়া অশোকনগরের কাছে আটুলিয়া বলে একটা জায়গা আছে, সেখানে আমরা একটা আইটিআই কলেজ, মাত্রাগত দিক থেকে একটু ছোটই হয়, আকারগত মাত্রাগত। আমরা এই বছর জানুয়ারি মাস থেকে নার্সিং কলেজ স্টার্ট করতে চলেছি, আমাদের সমস্ত অ্যাপ্রুভাল চলে এসেছে। আজকে এই যে কথাগুলো বলতে পারছি যে এই রিসোর্টটা হয়েছে বা তার ব্রেক ইভেন হয়েছে বা নার্সিং কলেজটা হয়েছে, এর পিছনে প্রায় 8 বছর এর না বলা কথাগুলো আছে, এবং টাকা ইনভেস্ট করা, তিলে তিলে সমস্ত সেভিংস নিংড়ে দেওয়া এবং তা থেকে কিছুই না আসা। কিছু আসার তো প্রশ্নই নেই, মনে হয়েছিল সব কিছুই জলে, সেটা এখনো হতে পারে যদিও। তবু যে কথাগুলো আজকে বলতে পারছি, এটা অনেকটাই পথ চলা না, এবং এটা অবশ্যই আমরা তো আশাবাদী, আমরা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে এগোবো।
এই যে চেষ্টাগুলো করছি, চেষ্টাগুলো করলে কতটা কি সফল হবে সেটা সময় বলবে, কিন্তু যদি চেষ্টাগুলো না করতাম তাহলে যেগুলো সফল হতো না সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে আমরা তো না নিয়ে কতটা এগোবো না, আমরা হ্যাঁ নিয়েই এগোতে চাই। আচ্ছা, এই যে ক্ষেত্রগুলো মানে প্রত্যেকে নিশ্চয়ই যারা 10 জন রয়েছে উদ্যোক্তা, তারা নিশ্চয়ই তারাও প্রত্যেকে কর্মব্যস্ততার মধ্যে অন্যান্য জায়গায় প্রফেশনালি অ্যাটাচ রয়েছে। তা সত্ত্বেও এই যে একটা উদ্যোগ নেওয়া, সেখানে এই উদ্যোগটা নেওয়া বা এই কিভাবে ব্যালেন্স করা হয়? না, এটা এর সঠিক কোনো উত্তর হয় না। ব্যালেন্স কি করে করা হয় এর সঠিক উত্তর সৌম্য যে ব্যালেন্স আমরা সত্যিই করতে পারি না, এবং কি করে ব্যালেন্স করব এইটার কনস্ট্যান্ট কনসিডারেশন এবং স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে হাঁটছি। কারণ আমাদের বন্ধু বান্ধবের মধ্যে সবাই কেউই এই যে উদ্যোগটাকে বললাম, এই উদ্যোগটা তাদের প্রধান রুটি রুজি নয়, ব্রেড এন্ড বাটার নয় সেটা। হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা উদ্যোগের দিক থেকে শুরু করা, এবং সেটার জন্য কি হয়, যে কোনো ব্যবসা, যে কোনো উদ্যোগে যদি কেউ না কেউ প্রত্যক্ষভাবে তার দৈনন্দিন আজকাল পরশুর সেই উদ্যোগের গল্পের না থাকে, তাহলে প্রচুর ঠকতে হয়, প্রচুর সেটব্যাক মাথা পেতে নিতে হয়, এবং সেগুলোর মধ্যে দিয়েই আমাদের চলা, এবং এটা আমাদেরকে গ্রহণ করতে হয়েছে। তার মধ্যে আমরা অনেকেই খুব পজিটিভলি একটু আর্লি আমাদের যে এই ইঁদুর দৌড়, তা থেকে দেখবে এখন ইন্টারনেটে ফায়ার বলে একটা কথা আছে, যে আগে যদি রিটায়ার করা যায় এবং সেটার জন্য কি কি করা দরকার না দরকার, যদি আমরা সত্যি সেটা করে উঠতে পারি, তাহলে এই যে উদ্যোগগুলো আমরা বলছি, আপাতত 2টো উদ্যোগ আছে, দেখা যাক এরপরে কোথায় কি যাওয়া যায়, তাহলে হয়তো পরবর্তীকালে অন্য কারোর হয়ে চাকরি না করে নিজের উদ্যোগের জন্য সময় দেয়া, একদম, এবং নিজের সেই কর্মসংস্থান নিজেরই করে নেওয়া, এবং সেই কর্মসংস্থান হয়তো আরো অনেকের কর্মসংস্থান তৈরি করবে। তুমি যদি ভেবে দেখো সৌম্য, যে চাঁদ সদাগর বেহুলার গল্প পড়ে আমরা প্রত্যেকে বড় হই, ওই বিশাল বিশাল নৌকো নিয়ে বাণিজ্য পসরা এবং প্রচুর লাভ ক্ষতি, অর্থাৎ কি রিস্ক টেকিং, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড, এই সব কিছু এগুলো শুনতে শুনতে আমরা বড় হই। এগুলো আমাদের বাঙালি জাতির ইতিহাসের মধ্যে এত ওতপ্রোতভাবে জড়িয়ে। শুধু তাই নয়, আচার্য প্রফুল্লচন্দ্র, বেঙ্গল কেমিক্যালস, এই যে উদ্যোগটা নেয়ার এবং স্বপ্ন দেখা, এই ব্যাপারটা বাঙালিদের মধ্যে থেকে এতটাই চলে গেছে, কিন্তু বাঙালির ইতিহাস যদি সত্যিই নেড়েচেড়ে দেখা হয়, তাহলে শুধুমাত্র অন্যের হয়ে কাজ করব এর জন্য এতটা উদ্গ্রীব হওয়া, লালায়িত হওয়া কিন্তু আমাদের জাতির ইতিহাস নয়। ঠিক, সেটা যদিও বর্তমান, ভবিষ্যৎ বলতে পারবো না। একদম, মানে সাইক্লিক ওয়েতে আমরা তো আবার অনেক সময় অনেক রিভার্স জিনিসেও ফিরছি, মানে সেই আমরা বলি যে ওল্ড ইজ গোল্ড, কিন্তু অনেক কিছু আবার আমরা নতুন করে রিমডেল করছি। এখন দেখবে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এক ধরনের লেখা খুব ভাইরাল হয়, মানুষজন পড়তে শুনতে খুব পছন্দ করে, যে কলকাতায় এখন বাংলায় কথা বলা যায় না। আমি সেদিনকে নভোটেলে গেলাম, সেখানে আমি বসে আছি, আমার সাথে কেউ বাংলায় কথা বললো না, অমুক তমুক। তাই আমি একটা জিনিস গভীরভাবে বিশ্বাস করি, যে একটা জাতি এবং তার মাতৃভাষা সেটা বাঁচবে কি বাঁচবে না, বা বাঁচলেও সেটা উন্নতি করবে বা করতে পারবে না, এটা ভীষণ রকমভাবে নির্ভর করে যে সরস্বতী কতটা মা লক্ষ্মীর হাত ধরাধরি করে আছে। যদি আজকে তাজ বা ললিত বা নভোটেলে গিয়ে বাঙালি, বিত্তবান বাঙালি যারা সেইখানে বলবে যে বাংলাতেই অর্ডার করবে এবং বাংলাতে বুঝতে না পারলে তাহলে আমি উঠে চলে যাচ্ছি, অন্য কোথাও যাবো, তাহলে ওখানে যারা বাংলায় আজ কথা বলছে না, তারা কালকে বাংলায় অবশ্যই কথা বলবে। ঠিক ঠিক, একদম। অনুরোধ করে কোনোদিন কোনো জাতির অধিকার এবং কোনো জাতির ভাষার ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না। সেটা নিজের বলে এবং নিজের শক্তিতে করতে হয়। তার মানে অন্যকে ধরে মারধর করা নয়, তার মানে বিত্তর দিক থেকে, তার মানে মা লক্ষ্মী এবং মা সরস্বতীর দুজনের কি করে একসাথে অধিষ্ঠান হতে পারে সেই কাজটা করার চেষ্টা করে। ঠিক তাই। আচ্ছা, এই যে লেখালেখি করা, সমাজ মাধ্যমে লেখালেখি করা একরকম, কোনো সময় কি মনে হয় বা আগামী দিনে কি এরকম কোনো পরিকল্পনা আছে সেখান থেকে নিয়েই বেস্ট কিছু লেখাকে এক জায়গায় করে একটুখানি পাবলিকেশন করা, বা এরকম কি কোনো ইচ্ছা আছে? আমি বেশ কিছু পত্রপত্রিকা এখনো লিখি, আনন্দমেলায় লিখি, আনন্দবাজারে লিখি, আনন্দবাজারের যে আরো আনন্দ অ্যাপে লিখি, এই সমস্ত জায়গাতে লিখি। বই প্রকাশ করার কথা বহু মানুষ বলেছে, বহু মানুষ বলেছে। আমি আমার প্রথম বই প্রকাশটা একটু যত্ন নিয়ে করতে চাই, ওই ধরতক্তা মার পেরেকের মতো কিছু লেখা, সেগুলো নিয়ে সংকলন করে, কারণ বইমেলাতে অজস্র বই প্রকাশ হয়। আমি নিজে
বর্তমান বইমেলাতে প্রকাশিত বহু বইয়ের গুণমান নিয়ে কিছুটা হলেও সন্দিগ্ধ, এইভাবেই বলি। হয় ভালো কাজ করব, নয়তো করব না। তার জন্য যদি একটু সময় নেওয়া হয়, সেই সময় নেওয়া যেতে পারে। এত তাড়াহুড়ো কিছু নেই। কি করছি এবং সেই কাজটা করে নিজের ভালো লাগছে কিনা, এবং সেই বইটা নিজের হাতে নিয়ে ভালো লাগবে কিনা, সেটার দিকে একটু হলেও আমি চিন্তিত। সেজন্য খুব তাড়াহুড়ো কিছু নেই। খুব দৌড়ে এই বছরের মধ্যে 5টা বই প্রকাশ করে ফেলেছি, সেটা নিয়ে ফেসবুকে ঢাড়া পেটানোর কিছু নেই। সময়ের সাথে সাথে, যত্নের সাথে সাথে যা হবে তাই হোক। একদম। এবার আমি একটুখানি জানবো, আবার আমি একটুখানি বিদেশের চ্যাপ্টারেই ফিরবো। সেখানে যাই, সেখানে যেহেতু কর্মব্যস্ততা, সব নিজেকে নিজে করতে হতো, ফলে সময়ের একটা তো বড় সময় সেখানে আরও অভাব বোধ নিশ্চয়ই করেছো, তার মধ্যে লেখালেখি করেছো। এবার এই যে লেখালেখি করা, সেখানে নিশ্চয়ই সবসময় এরকম হয়নি যে একদিনে একটা লিখতে বসেছো বা কিছু একটা ভাবনা নিয়ে, সেটা একদিনে নিশ্চয়ই শেষ হয়নি, তার কন্টিনিউটি থাকে। এই যে এই জায়গাগুলোকে কিভাবে ব্যালেন্স করে ওই জায়গাগুলো মানে লেখালেখি করেছো? বিদেশে থাকার, দেখো যে কোনো কিছুরই যেমন ভালো মন্দ দুটো দিকই আছে, ডাবল এজেড সোর্ড যেটা আমরা বলি। বিদেশে থাকার একটা নেগেটিভ কথাটা আমি বলতে চাইছি না, এটা ওখানকার ওয়ে অফ লাইফ। সেটা হচ্ছে সবকিছুই নিজেকে করতে হবে, সবকিছুই, যেটা আমাদের এখানে কলকাতায় বা পশ্চিমবঙ্গে অনেকেই ভাবতেই পারবে না। কারণ না কোনো সহায়তা নিতে, নিজেই বাজার দোকান করতে হবে, নিজেকেই রান্না করতে হবে, কুটনো বাটনা, বাসন মাজা, যা কিছু খেলে না পরের দিন খেতে ইচ্ছা করছে না সেগুলোকে ধরে ফেলা থেকে শুরু করে যা চোখ মেলে ভাবতে পারো দরকার। সেটা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি যে বিদেশে চাকরি করার যে ওয়ার্ক কালচার, সেখানে মানুষ ব্যক্তি জীবন এবং কর্মজীবনের মধ্যে যে পার্থক্য, বাউন্ডারিজ যেটাকে আমরা বলি, সেটা মানুষ অনেক ভালোভাবে মেনে চলে। কেউ আশাও করে না যে কেউ উইকেন্ডে কাজ করবে, কেউ আশাও করে না যে তোমার নির্ধারিত সময়সীমার বাইরে তোমাকে কেউ কাজ করতে বলতে হতে পারে। যেটা ভারতবর্ষে আমি আগেও চাকরি করেছি, এখনো ফিরে এসেছি, এখানকার কর্মসংস্কৃতির সাথে বাইরের কর্মসংস্কৃতির বেশ কিছুটা মাত্রাগত পার্থক্য আছে, এবং এটা খুব ওয়েল ডকুমেন্টেড একটা কথা। ভারতবর্ষে যেমন অন্য অনেক বাড়ির কাজ তুমি হয়তো করবে না, কিন্তু এখানে কর্মজীবনের চাপ বা প্রত্যাশা বিদেশের কর্মজীবনের থেকে অনেক বেশি। সবই মিলিয়ে মিশিয়ে, ওই অ্যাবসলিউট ভালো বা অ্যাবসলিউট খারাপ বলে কিছু হয় না, পুরোটাই আপেক্ষিক। তবে এই যে কথাটা বললে, মানে টাচটা কর্ড, যে লেখা লিখতে শুরু করে লেখা শেষ করতে না পারা, এটা যে কত বড় সমস্যা, এবং কোনো একদিন কোনো একটা চিন্তা ভাবনা মাথায় এসছে বলে কলম ধরা এবং সেটা অনেকটা লিখে ফেলা, তারপর হয়তো লিখতে লিখতেই ঘুমিয়ে পড়লাম, অনেক রাত হয়ে গেছে, পরের দিন অফিস কাছারি আছে, তারপরে হয়তো 2 দিন লেখাতে ফিরতে পারলাম না। এই তৃতীয় দিনে যখন ফিরে এলাম, তখন সেই লেখা, সেই চিন্তা ভাবনাটা সম্পূর্ণরূপে মাথা থেকে চলে গেছে, এবং তখন স্ট্রাগল করেছি যে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করা। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের খুব ভক্ত, সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্বন্ধে প্রচুর গল্প শুনেছি। সুনীলবাবু বলতেন যে লেখা একটা অভ্যাস। সুনীলবাবু কানে ওই ল্যান্ডলাইন ফোনটা নিয়ে কারোর সাথে কথা বলতে বলতেও লিখে যেতে পারতেন। চা এসেছে, চাটা খেতে খেতে উনি হয়তো কথা বলছেন, পাড়া থেকে কেউ চাঁদা নিতে এসেছে, তোরাও দুর্গাপুজো শুরু করলি নাকি, এত টাকা চাঁদা দিতে হবে, তখনও ডান হাতের কলম চলছে। সেটাও যেমন সত্যি, তেমনি একই রকমভাবে এরকম অজস্র উদাহরণ আছে। জয় গোস্বামী নিজে লিখেছেন, কেটেছেন, ফেলে দিয়েছেন, যে আগের দিনের লেখা পরের দিন পড়ে তার মনে হয়েছে যে এই বাক্য, এই শব্দ হয়তো বলার ছিল না, নতুন করে বলতে হবে। এটাই যে মাইন্ড স্পেসের ব্যাপারটা, যে সেখানে হট করে ওই সুইচ অফ সুইচ অন করার মতো ফিরে যাওয়া যায় কিনা। হয়তো তোমার এখানে আসার আগে আমি বাড়িতে বসে কিছু একটা লিখছিলাম, আজকে ফিরলাম যখন, তখন তো সন্ধ্যে 8:30 বাজে। ফিরে গিয়েই কি আমি আবার হট করে ওখান থেকে লিখতে শুরু করতে পারবো? আমার একটু অসুবিধা হয়, আবার অনেকের হয় না। আচ্ছা, আগামী দিনে একেবারে আমরা আমাদের এই দুই হুজুরের গপ্পের, আমাদের আড্ডার প্রায় আমরা শেষ লগ্নে পৌঁছে গেছি। একটুখানি 2-1 কথা জানবো যে আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে, সে লেখালেখি হোক বা কোনো উদ্যোগ হোক, যাই হোক, একটু যদি শেয়ার করো। অবশ্যই। উত্তরবঙ্গ আমার খুব প্রিয়। উত্তরবঙ্গে কিছু করার চিন্তা ভাবনা চলছে বেশ কিছু বছর ধরে।
আমি ইউরোপে থাকার সময়, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার সময় দেখেছি এয়ারবিএনবি ওখানে খুব বড় একটা ব্যাপার। এয়ারবিএনবি এখানেও এখন অনেকটাই শুরু হয়ে গেছে, এটা মানুষজনের কাছে খুব নতুন কথা কিছু নয়। বহু পরিবারের লোকজন ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে, আমার যেহেতু দুটো ছোট ছোট শিশু আছে, আমি বুঝতে পারি যে হোটেলের রুম অনেকের কাছেই প্রেফার্ড সলিউশন নয় বেশ কিছু প্র্যাকটিক্যাল কারণে। উত্তরবঙ্গে খুব হোমলি এয়ারবিএনবি, যেখানে মানুষজন পুরো পরিবারকে নিয়ে একটু তিষ্ঠতে পারবে এরকম চিন্তাভাবনা আছে, এবং সেই চিন্তাভাবনার পিছনে কাজকর্ম চলছে। এটা বাণিজ্যিক দিক থেকে গেল। একদম। এছাড়া বললাম আমি মফস্বলের ছেলে, আমি ওখানে দেখেছি যে এরকম প্রচুর স্কুল গজিয়ে উঠছে, যে স্কুলগুলো শুধুমাত্র বাণিজ্যিক কারণেই হয়েছে এবং সেখানকার কোয়ালিটি অফ এডুকেশন সত্যিই ভালো নয়। নার্সিং কলেজ করার জন্য অ্যাক্রেডিশন পাওয়া, অনুমতি, এই সমস্ত ব্যাপারে আমার বেশ কিছুটা অভিজ্ঞতা হয়েছে। ঠিকঠাক স্কুল যদি আমরা কয়েকজন বন্ধু মিলে করতে পারি, সে নিয়েও চিন্তা ভাবনা চলছে, বাট সেটাতে যে পরিমাণ ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, সেটাতে খুব অদূর ভবিষ্যতে হয়তো দেখছি না, কিন্তু চিন্তা ভাবনা অবশ্যই আছে। একদম। অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, এবং অবশ্যই দুই হুজুরের গপ্পে দুই সৌম্যর আড্ডা চললো এতক্ষণ। আগামী দিনে সৌম্য চট্টোপাধ্যায়ের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। তার প্রকাশনা আমরা পাই, সময় নিয়ে হোক, একটু দেরিতে হলেও তার প্রকাশনা আমরা পাবো, তার বই আমরা পাবো হাতে। আর অবশ্যই আগামী দিনে সমস্ত উদ্যোগ সফল হোক সেই কামনা করি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন ইউথ আড্ডাকে, দুই হুজুরের গপ্পকে। নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা।